আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে মৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যায় নেত্রকোনার অবস্থা অপরিবর্তিত, ময়মনসিংহের ফুলপুরে অবনতি, দুর্গত এলাকায় বাড়ছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত, উৎসব নির্বিঘ্ন করতে সবার সহযোগিতার আহ্বান। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সালমান, দীপুমণি, ইনু, মেনন, পলক বিভিন্ন মেয়াদের রিমান্ডে, বিচারের জন্য দ্রুত ট্রাইব্যুনাল ভবন সংস্কারের তাগিদ। বিশ্বের প্রভাবশালী মুসলিমের শীর্ষ 50-এ ডক্টর ইউনুস, দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের তালিকায় দরিদ্রদের ব্যাংকার বলে উল্লেখ। সুন্দরবনে বাঘ বেড়েছে 11টি। 2023-2024 সালে বাঘ জরিপের ফল প্রকাশ করে বাঘ সংরক্ষণে পর্যটনকে নিয়মের মধ্যে আনার আহ্বান। এবং সবুজের সাজে বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, সবুজ দেশ গড়ে তোলার কার্যক্রমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অতি ভারী বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় নেত্রকোনার পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে, তবে শেরপুরের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাড়ছে ফুলপুর উপজেলার পানি। দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বাড়ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নেত্রকোনা জেলা সদর, দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও বারহাট্টায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। এসব এলাকায় প্রায় 1 লাখ মানুষ এখনও পানিবন্দী। বিশুদ্ধ পানি আর খাবারের পাশাপাশি গোখাদ্যের সংকট চরমে। ধান ফল, কৃষি সম্পদ সবটাই শেষ, এবং পুকুরে মাছ চাষ, ঘরের ভিতরে পানি, আমরা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। মানুষের বুড়ি বছরেরও কষ্ট হতেছে, রান্না বাড়া তো মনে হয় যে একবারই ঠুটে বন্ধ, চিরামুড়ি খায়া দিন কাটাইতেছে কিনবা। সবুজ ধানগুলা ভাসা ছিল, আজ এই গত রাত্রে আর এই গত আগের দিনে আজকে পানিতে এগুলা সব তলায় গেছে। 27টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। জেলা শহরের সাথে বিভিন্ন উপজেলার সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। জেলার 17,535 হেক্টর জমির আমন ও 167 হেক্টর জমি শাকসবজি তলিয়ে গেছে। কিছু হয়তো অভিযোগ থাকতে পারে, আমরা সেই অভিযোগটি প্রত্যেকটিকে আমলে নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে সকলের সহায়তায় আমরা আসলে এই দুর্যোগটি মোকাবেলা করার চেষ্টা করছি। পানি কমতে শুরু করায় শেরপুর উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সোমবার পাহাড়ি ঢলে আরও এক শিশুর প্রাণহানি হয়। এ নিয়ে বন্যায় মৃতের সংখ্যা 9 জনে দাঁড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাহাড়ে ভারী বৃষ্টি কিংবা উজানের ভারতীয় ঢল না নামলে নদ নদীর পানি কমে 2-1 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাড়ছে পাশের ফুলপুর উপজেলার পানি। উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়নে নতুন করে 30টি গ্রাম প্লাবিত হয়ে 25,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানান। এতে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিনের ছুটি পেতে যাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। নিরাপত্তাহীনতা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আনা অভিযোগগুলোর সমাধানে সরকার সচেষ্ট বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। সাদিম আহমেদের রিপোর্ট। মহাষষ্ঠীর মধ্য দিয়ে বুধবার শুরু হচ্ছে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। প্রস্তুত সারা দেশের পূজা মণ্ডপগুলো। সকালে ঢাকেশ্বরী সার্বজনীন মন্দিরে মণ্ডপ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। সংখ্যালঘুদের ওপর হামলার সব ঘটনার বিচার হবে উল্লেখ করেন তিনি। সরকার খুব নিবিড়ভাবে এই দেশের সকল জনগোষ্ঠীর সাথে আছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়গুলো, শুধুমাত্র হিন্দু সম্প্রদায় না বরং বৌদ্ধ এবং অন্যান্য যারা সম্প্রদায় আছেন তাদের সবার সাথে নিয়মিত সংলাপের আয়োজন হচ্ছে, নিয়মিত বোঝাপড়া হচ্ছে এবং সরকার তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট ওপেন আছে। এখন তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে অথবা ইনডিসক্রিমিনেটলি হামলার শিকার হয়েছে, তাদের মামলা
তাদের জন্য তারা যাতে ন্যায় বিচার পান সেই ক্ষেত্রেও সরকার আইনগত সহায়তার ব্যবস্থা করবে, খুব শীঘ্রই সেটা করবে। একই সাথে বৃহস্পতিবার ছুটির কথাও জানান তিনি। এর ফলে শুক্র শনি সাপ্তাহিক ছুটি সহ টানা 4 দিন ছুটি পাবেন সনাতন ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবারেই একটি ছুটি হবে, যেটা সরকার আদেশ জারি করবেন, এবং এইবার হয়তো 4 দিন একটানা সময় পাওয়া যাবে। আশা করি এবারে পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে। শুধুমাত্র হিন্দু সম্প্রদায় নয়, আপনাদেরকে এখানে আপনাদের এই সুযোগে আমি বলে রাখি, বৌদ্ধ সম্প্রদায়ও যেভাবে নিপীড়িত তারা অনুভব করতেছেন, তারা নিপীড়িত হয়েছেন এবং তারা অনুভব করতেছেন তাদের নিরাপত্তাহীনতা রয়েছে। আমরা সেটাও খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ওখানকার পরিস্থিতি, এবং আমরা দেখব যাতে তারাও নির্বিঘ্নে এবং আনন্দের সাথে তাদের প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে পারেন। এবং যে উৎসবটি বন্ধের ঘোষণা ওনারা দিয়েছেন, আমরা চাইব বাংলাদেশে কোনো উৎসবে যাতে বন্ধ না হয়। গণ অভ্যুত্থানের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সহযোগিতা পাঠানোর কথাও বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এবার পূজায় নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, এবার নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বাজার সিন্ডিকেটের বিষয়ে বলেন, শিগগিরই বাজার একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। সিন্ডিকেট থাকলে বাণিজ্য মন্ত্রণালয় তা ভেঙে দেবে বলেও তিনি জানান। যে বাণিজ্য মন্ত্রণালয় তারা চেষ্টা করতেছে বাজারটা যেভাবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য, তারা অনেক চেষ্টা করতেছে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি বাজারটা একটু সহনীয় পর্যায়ে চলে আসবে। রাজধানী কয়েকটি থানার হত্যা মামলায় সাবেক কয়েকজন মন্ত্রী উপদেষ্টাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে সিএমএম আদালতে হাজির করে একাধিক থানার মামলায় তাদের রিমান্ড চাওয়া হয়। সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমানকে 12 দিন, সাবেক মন্ত্রী দীপুমণিকে 19 দিন, হাসানুল হক ইনুকে 12 দিন, রাশেদ খান মেননকে 7 দিন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 24 দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 48 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নতুন করে আরও কয়েকটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ভিন্ন ভিন্ন মামলায় একের পর এক রিমান্ডগুলো কার্যকর করা হবে। বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকার শীর্ষ 50 জনের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার IRSSC 16তম বারের মতো বিশ্বের 500 প্রভাবশালী মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। ডক্টর ইউনুসকে দরিদ্রদের ব্যাংকার বলে উল্লেখ করেছে তারা। 2009 সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এই তালিকা প্রকাশ করে আসছে। ধর্মীয় চিন্তা ও রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীর অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলিম সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা দ্য মুসলিম 500 দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম শীর্ষক এই তালিকায় স্থান পেয়ে থাকেন। বিএনপি বলেছে, যারা ছাত্র জনতার হত্যার সাথে জড়িত তাদের সাথে মহানুভবতা দেখানোর সুযোগ নেই। রাজধানীতে এক অনুষ্ঠানে দলের নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রেখেছেন, আওয়ামী লীগের নেতারা কিভাবে আর কাদের সাহায্যে দেশ থেকে পালিয়ে গেল। তাদের তালিকা প্রকাশেরও দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। রাহুল রায় রিপোর্ট। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে রাজধানীর এলিফ্যান্ট রোডে লিফলেট বিতরণের পরদিন গুলশানে লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ডেঙ্গু রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আপনারা যদি মহানুভবতা মানবতা আপনারা অবশ্যই রাখবেন, কিন্তু যারা নিজেরা মানবতা দেখায়নি, যারা মহানুভবতা দেখায়নি, যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকামী ছাত্র জনতাকে গুলি করতে, সেই স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দেবে। জাতীয় প্রেস ক্লাবে বিগত সরকারের সময় সচিব সহ প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশে
বিএনপি নেতারা বলেছেন, আওয়ামী লীগের নেতারা কিভাবে দেশ ছেড়ে পালালেন তাও জানা জরুরি। যারা বিদেশের মাটিতে বসে এখনো ফেসবুকে কথা বলে, যারা হিন্দুস্তানে বসে এখনো আপা আপা বলে কথা বলে, তাদের বিরুদ্ধে কি আশা করি আপনার কাছে আশা করে জনগণ একটাই, অবিলম্বে তাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক। কি করে হাসান মাহমুদ গেল, কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো। আমি আজকে বন্ধুরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, শ্বেতপত্র প্রকাশ করে কোন পথ দিয়ে কার মাধ্যমে কার ইঙ্গিতেরা দেশ ত্যাগ করেছে তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে আপনাকে। বিএনপি নির্বাচন চায়, তবে তার জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময়ও দিতে চায় বলে জানান বিএনপি নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সৌদি হজ ও ওমরা মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। হজের খরচ কমানো এবং সমুদ্র পথে হজ যাত্রী পাঠানোর বিষয় নীতিগতভাবে একমত হয়েছে দুই দেশ। সিদ্ধান্ত চূড়ান্ত হলে স্বাধীনতা পরবর্তী সময়ে দক্ষিণ এশিয়ার মধ্যে এই প্রথম সমুদ্র পথে হজ যাত্রী প্রেরণ করবে বাংলাদেশ। মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। সমুদ্রপথে হজ যাত্রী প্রেরণে ধর্ম উপদেষ্টার প্রস্তাব নীতিগতভাবে সমর্থন করেছেন সৌদি হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক আর রাবিয়া। হজের খরচ কমানোর বিষয়েও সৌদি হজ ও উমরা মন্ত্রী একমত হয়েছেন বলে জানান ধর্ম উপদেষ্টা। সমুদ্র পথে জাহাজে করে কিছু হাজি যাতে হজ করতে পারেন এ ব্যাপারে আমরা অনুমতি প্রার্থনা করেছি। তিনি বলেন এতে আমার কোনো আপত্তি নেই। হজ যাত্রীদের সংখ্যা নির্ধারণ, দ্রুততম সময়ে হজ চুক্তি সম্পাদন এবং শিশু ও অসুস্থদের হজ পালনে নিরুৎসাহিত করার জন্য বাংলাদেশকে তাগাদা দিয়েছেন সৌদি হজ ও উমরা মন্ত্রী। বৈঠক শেষে জেদ্দা হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপদেষ্টা বলেন, বেসরকারি পর্যায়ে এজেন্সি প্রতি 250 জন হজযাত্রী কোটা বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ করেছে বাংলাদেশ। এবং উনি বলছেন যে আমরা মাল্টিপল ভিসা ইস্যু করব, যাতে করে এজেন্সির লোকেরা মালিক অথবা তাদের প্রতিনিধি মক্কায় এবং মদিনায় গিয়ে আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেন। 2000 হজ যাত্রী প্রতিটি এজেন্সির জন্য বাধ্যতামূলক করেছেন ওনারা। আমরা বলেছি গত বছরের মতো 250 জনে নামিয়ে আনার জন্য, প্রতি এজেন্সি 250 জন। তবে হজের খরচ কমানোর বিষয়ে ভিন্ন কথা বলছেন হোটেল ব্যবসায়ীরা। যাবে ততই হজের খরচ বাড়তি থাকবে আস্তে আস্তে। এজেন্সি আছে যারা অপেক্ষা করে দাম কমবে, দেখা যায় দাম আরো বৃদ্ধি পায়, হাজদের খরচটা আরো অনেক গুণ বেড়ে যায়। হারামের সন্নিকটে, দ্বিতীয়টি হবে আজিজিয়া এবং আরেকটি সমুদ্র পথে। এই তিনটি প্যাকেজের মাধ্যমে হজের খরচ কতটুকু কমিয়ে আনা যায় সেটাই এখন দেখার বিষয়। সৌদি আরবের মক্কা থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকাল 8:30টায় হঠাৎ করে তারা ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এই সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাদেরকে ট্রাইব্যুনালের ভবন ও ভবন সংলগ্ন এলাকা ঘুরে দেখান। ট্রাইব্যুনালের চলমান সংস্কার কাজ দেখতেই তারা এসেছিলেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এ সময় কাজের অগ্রগতি জানাতে গণপূর্তের প্রকৌশলীরাও তাদের সঙ্গে ছিলেন। যত দ্রুত সম্ভব ভবন সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন উপদেষ্টারা। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যা সহ সব মানবতা বিরোধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের বিরুদ্ধে 50টিরও বেশি অভিযোগ জমা পড়েছে। আজকে আইন উপদেষ্টা মহোদয় এবং পূর্ত উপদেষ্টা মহোদয় সকাল 8:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই ভবন এবং সংলগ্ন এলাকা সবকিছু পরিদর্শনে এসেছিলেন। ওনারা মূলত এসেছিলেন যে আমাদের যে পুরাতন যেটা কোর্ট বিল্ডিং, যেটা আগে ট্রাইব্যুনাল হিসাবে ব্যবহৃত হতো, এটার সংস্কার কাজ চলছে এখানে, সেটার অগ্রগতি দেখার জন্য ওনারা এসেছিলেন এবং তারা ঘুরে ঘুরে দেখেছেন প্রসিকিউশনের পুরাতন অফিস এবং কোর্টের যে পুরাতন ভবন সেটা পরিদর্শন করে সাথে তার প্রকৌশলী যারা ছিলেন তারাও উপস্থিত ছিলেন, তাদের কাজের অগ্রগতি সম্পর্কে জেনেছেন, তাদেরকে তাগিদ দিয়েছেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব পুরাতন কোর্ট বিল্ডিংটাকে
ব্যবহার উপযোগী করা, যাতে মূল বিচার কার্যটা সেই ভবনে শুরু করা যায়। 2023-2024 সালে জরিপে সুন্দরবনে 125টি বাঘ আছে বলে জানানো হয়েছে। জরিপ অনুযায়ী 2018 সালের পর থেকে এ সময় বাঘের সংখ্যা বেড়েছে 11টি। সুন্দরবনে বাঘ জরিপ 2024-এর ফল ঘোষণা করে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেছেন, বাঘ সংরক্ষণে পর্যটনকে নিয়মের মধ্যে আনতে হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে ক্যামেরা ট্যাপিং করে জরিপ করা হয়েছে সুন্দরবনের বাঘ। 2023 সালের জানুয়ারি থেকে 2024 সালের মার্চ মাস পর্যন্ত এই জরিপ করা হয়। জরিপের ফলে বলা হয়েছে 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে 9.65% বাঘ বেড়েছে। জরিপের ফল ঘোষণা করে বিপন্ন প্রাণী বাঘ রক্ষায় নানা পদক্ষেপ নেয়ার কথা জানান উপদেষ্টা। সার্বিক বিচার বিশ্লেষণে 2023-24 সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা 125টি পাওয়া যায় এবং প্রতি 100 বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় 2.64। 2018 সালের তুলনায় 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 9.65% বৃদ্ধি পেয়েছে এবং 2015 সালের তুলনায় বাঘের সংখ্যা 17.92% বৃদ্ধি পেয়েছে। বাঘ সংক্রান্ত কোনো অপরাধ ঘটলে সেই সংবাদ যদি কেউ বন বিভাগকে দেয়, তাকে 50,000 টাকা করে সম্মানী প্রদান করা হচ্ছে। আর লোকালয়ে যদি কোনো বাঘ চলে আসে, তাকে পিটিয়ে মেরে ফেলার যে একটা টেন্ডেন্সি, সেটাকে রোধ করার জন্য তাকে যেন আবার ওই বাঘটাকে বনে ফিরিয়ে দেয়, এই জন্য স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে 49টি ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন করা হয়েছে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাঘ রক্ষায় সবচেয়ে বড় হুমকি বনদস্যু, বললেন প্রধান বন সংরক্ষক। আজ থেকে 6 বছর আগে সুন্দরবনের থেকে আমাদের র্যাব, কোস্টগার্ড, ফরেস্ট ডিপার্টমেন্ট, নৌ পুলিশ সবার সম্মিলিত প্রচেষ্টায় 6 বছর আগে সুন্দরবনকে কিন্তু বনদস্যু, জলদস্যু মুক্ত ঘোষণা করা হয়েছে। এবং তার আগে আমরা দেখেছি, যখন প্রচুর পরিমাণে বনদস্যু, জলদস্যুদের উৎপাত ছিল, তখন কিন্তু বাঘের সংখ্যা আস্তে আস্তে ডিক্লাইন ছিল। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য হুমকি কিনা তা পর্যালোচনা হচ্ছে বলে জানান উপদেষ্টা। রামপালের বাতাস খুব পরিষ্কার, সুন্দরবনের ক্ষতি হবে না, কিন্তু ওইখানে যারা থাকেন তারা কিন্তু কিছু অসুবিধার কথা বলছেন। ফলে রামপাল থেকে যে ডিসচার্জটা হচ্ছে সেটা আসলে কমপ্লায়েন্ট কিনা, সত্যিকার অর্থে আইনের সীমার মধ্যে আছে কিনা, সেটা দেখবার জন্য আমরা একটা নিরপেক্ষ অ্যাসেসমেন্টের কাজ শুরু করেছি। বাঘের খাবার, থাকার জায়গা সহ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে বাঘ বৃদ্ধির বিষয়। এজন্য সুন্দরবনের হরিণ ও শূকর রক্ষা করার দাবি বিশেষজ্ঞদের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের সহ জাতীয় পার্টির নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে জাতীয় পার্টি। বেলা 12টায় রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে বিক্ষোভে উপস্থিত হন প্রেসিডিয়াম সদস্য সহ তৃণমূল নেতারা। এই সময় প্রেসিডিয়াম সদস্য আব্দুল সবুর আসুদ বলেন, মিথ্যা মামলা দিয়ে জাতীয় পার্টিকে দমন করার ষড়যন্ত্র চলছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। বিক্ষোভ শেষে বিজয়নগর থেকে প্রেসক্লাব পর্যন্ত মিছিল করে পার্টির নেতারা। সবুজের সাজের বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গার প্রত্যন্ত অঞ্চলে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামে ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও চারা বিতরণ করা হয়। সবুজ দেশ গড়ে তোলার এমন কার্যক্রমে অংশ নেন সর্বস্তরের মানুষ। রাজীব হাসান কোচির তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় সারা দেশে এবারও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। শুধু শহরাঞ্চলেই নয়, গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলেও বৃক্ষরোপণ করছে সংগঠনটি। সবুজের সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে গাছ চুয়াডাঙ্গায় লাগানো হয়েছে এবং বিভিন্ন জেলায় লাগানো হচ্ছে, একটি উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটি হচ্ছে কার্বন নিঃসরণকে কমানো, অক্সিজেন বাড়ানো এবং এখানে যে ধরনের প্রাণীগুলো থাকে গাছে, তাদের কিন্তু একটা বাসস্থানের ব্যবস্থা করছি আমরা।
এবং আজকে ঝড় জলোচ্ছ্বাস বৃষ্টি যাই বলি না কেন সব কিছু কিন্তু ব্যালেন্স করে এই গাছ। সুতরাং আমাদের ইকোসিস্টেমকে যদি ভালো রাখতে চাই তাহলে কিন্তু আমাদের গাছের বিকল্প নেই। আমরা যত বেশি পারি গাছ লাগাতে হবে, এই বৃক্ষরোপণ করে সারা বাংলাদেশটাকে সবুজ করে ফেলতে হবে এবং এই কাজটি আমরা যত দ্রুত করব তত কিন্তু আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। নিভৃত পল্লী আরিয়াদহ গ্রামের শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়। গাছ আমাদের জীবন বাঁচায়। আমাদের সবার উচিত, আমাদের সবার জায়গা থেকে উচিত আমাদের বৃক্ষরোপণ করা। আমাদের সমাজের উপকার হচ্ছে এবং উপকৃত হচ্ছে দেশ ও গ্রামের মানুষ। প্রকৃতি ও জীবন রক্ষায় কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। এই চ্যানেল আয়ের সকলকে আমি এই উদ্যোগ এই ধরনের কাজের জন্য আমরা গর্বিত। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাহায্যকারী যে প্রতিষ্ঠানগুলো আছে সবাই কিন্তু এটা দেখে অনুপ্রাণিত হবে। এই অনুপ্রেরণার আলোকে দেখা যাচ্ছে আগামী সমৃদ্ধ একটা দেশ, সুন্দর একটা দেশ আমরা কল্পনা করতেই পারি। জনকল্যাণকর কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা। সারা বিশ্বে যে তীব্র গরম, সেই গরমে যখন আমরা হাঁপসাপ হয়ে উঠেছি তখন চ্যানেল আইট প্রকৃতি ও জীবন ক্লাব এই সুন্দর উদ্যোগটা গ্রহণ করেছে, যা আমাদের এই সুন্দর পৃথিবী, সুন্দর পরিবেশ, প্রকৃতিকে আরও সুন্দর করে গড়ে তুলতে এবং পৃথিবীর শীতলতম করতে সহায়তা করবে। সমন্বিত প্রচেষ্টায় ভবিষ্যতে সবুজ বেষ্টনীর এক অন্যতম জেলা হবে চুয়াডাঙ্গা, এমন প্রত্যাশা বিশিষ্টজনদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সারা দেশের মেডিকেল কলেজ ও জেলা হাসপাতাল সহ সব স্বাস্থ্য ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে ক্যাডারদের প্রত্যাহার করে মহাপরিচালক ও পরিচালক সহ বিভিন্ন পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের নিয়োগের এক দফা দাবিতে কর্মবিরতি পালিত হচ্ছে। এক বিজ্ঞপ্তিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ বলেছে, বিকেলে পরিষদের প্রতিনিধিদের সাথে স্বাস্থ্য উপদেষ্টার সাথে সাক্ষাতের কথা রয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সোমবার ১ ঘণ্টায় তারা লেবাননে হিজবুল্লাহর ১২০টি অবস্থানে বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলছে, ইসরায়েলের বন্দরনগরী হাইফায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। গত বছরের অক্টোবরে ইসরায়েল গাজায় অভিযান চালানোর পর এই প্রথম হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান জিওরা এরল্যান্ড সেদেশের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলের পক্ষে গাজা এবং লেবাননে পুরোপুরি বিজয় অর্জন করা সম্ভব নয়। দুটি ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়া ইসরায়েলের জন্য সুবিবেচনার কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন মিল্টন। 5 ক্যাটাগরি ওই হ্যারিকেনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদরা। তারা বলছেন, সময়ের সাথে সাথে মিল্টনের শক্তি বাড়ছে। বুধবার নাগাদ হ্যারিকেন মিল্টন ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে পারে। সেই সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 180 কিলোমিটার। ফ্লোরিডায় এরই মধ্যে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। কয়েকদিন আগে ফ্লোরিডায় আঘাত হানা হ্যারিকেন হেলেনের মাত্রা ছিল 4। নিটল ডাটা কৃষি সংবাদ। পাহাড়ি কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাল্টার চাষ। রাঙামাটির সমতল ও পাহাড়ি ঢালু জমিতে এখন প্রচুর পরিমাণে মাল্টার চাষাবাদ হচ্ছে। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি পাহাড়ের সুস্বাদু মাল্টা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। পাহাড়ের বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে হলুদ ও সবুজ রঙের কাঁচা পাকা মাল্টা। পার্বত্য চট্টগ্রামের আবহাওয়া ও জলবায়ু অনুকূল হওয়ায় পাহাড়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের বাণিজ্যিক চাষে ভাগ্য বদলেছে পাহাড়ের অনেক কৃষকের। 40 শতক জায়গায় আমি মাল্টা বাগান করছি। এখানে 200 মাল্টা গাছ আছে। এই গত বছরের তুলনায় এই বছর আমি একটু লাভবান হয়েছি। আমরা এখান থেকে মাল্টার প্রায় সময় নেই। মালটাগুলো খুব সুস্বাদু। আমরা এখান থেকে প্রতি বছরে আসে মালটা নিয়ে যাই, দাম কম, এখানে প্রাইস ভালো। আমরা মালটাগুলো অনেক মিষ্টি সুস্বাদু, এগুলো আমরা বাজারে নিয়ে ভালো দাম পাই। এবছর রাঙামাটি জেলায় 265 হেক্টর জমিতে মাল্টা চাষ করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর মাল্টা চাষ বাণিজ্যিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হারভেস্টিং আরো 1 মাস আগে শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে গত বছরের সাপেক্ষে এবারে
বিয়ারিং অনেক ভালো এবং ফ্রুট সাইজও বেশ ভালো। তার প্রেক্ষাপটে আমরা ধারণা করতেছি যে 265 হেক্টর জমি থেকে আমাদের প্রায় 2500 মেট্রিক টন মালটার প্রোডাকশন আমরা পাবো। বাড়ি মালটার পাশাপাশি পাহাড়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে শৈলস্বর জাতীয় নতুন মালটার চাষ। এটাতেও সফলতা পেয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটি হর্টিকালচার সেন্টার। আমরা কিন্তু গত 3 বছর যাবতীয় আমরা এখানে ফলন পাচ্ছি মালটার, এবং এটার ফলন চমৎকার ফলন, খাইতেও বেশ ভালো লাগে, এবং এর যে একটা ফ্লেভার, যে বিস্কিট টাইপের একটা ফ্লেভার আছে, এটা কিন্তু আমাদের রাঙামাটিতে অন্যান্য যে মালটা চাষ হয়, বিশেষ করে বাড়ি মালটা 1, বাড়ি মালটা 2, সেটা থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। পাহাড়ে মালটা চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব বলছেন স্থানীয়রা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। স্থায়ী জলাবদ্ধতায় অসহনীয় দুর্ভোগে সাতক্ষীরার প্রায় 2 লাখ বাসিন্দা। মাসের পর মাস পানিবন্দী জীবনে আবদ্ধ মানুষ। স্থানীয়দের অভিযোগ, নদী ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুর্ভোগ থেকে বাঁচতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসিরি বলুন। অব্যবস্থাপনা আর খননের অভাবে পলি জমে ভরাট হয়ে গেছে সাতক্ষীরার পানি নিষ্কাশনের অন্যতম পথ বেতনা নদী। একটু বৃষ্টিতেই দুকুল ছাপিয়ে তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগে ধুলিহর, ব্রহ্মরাজপুর, ফিংরি, লাপসা, বদ্দিপুর, মাছখোলা, কামালনগর, ইটাগাছা, জিয়ালা সহ অধিকাংশ এলাকার বাসিন্দারা। নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ার কারণে আমাদের এই পানি নিষ্কাশন করা সম্ভব হচ্ছে না, যে কারণে আমরা এই পানিবন্দী হয়ে আছি। ডিসি সাহেব যদি আমাদের একটা পাকা রাস্তাটা কাটাই দিয়ে যদি একটা বিলিভিটেশন করে দেয়, 3 দিনের মধ্যে আমাদের এই অঞ্চল আবার দেখবে সাতক্ষীরা পর্যন্ত দেখে যাবে। সুপেয় পানির অভাবের পাশাপাশি বাড়ছে পানিবাহিত রোগ। পানিবাহিত রোগ যেভাবে দেখা দিয়েছে, মানুষের ভিতরে একটা হাহাকার, একটা অসহায়ত্ব বোধ করছে, কিন্তু অসহায়ত্বের জন্য সরকারিভাবে বা কোনো সংস্থা আজ পর্যন্ত কোনো ত্রাণ বা কোনো সাহায্য সহযোগিতা কিছু আসেনি। তবে অপরিকল্পিত মাছ চাষের জন্য এমন পরিস্থিতি বলছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা কমপ্লিট হলে আশা করি যে আমাদের জলাবদ্ধতা দূর হবে আর কি। তবে লোকালি যদি কোনো জলাবদ্ধতা পাই, সেটা আসলে আনপ্ল্যান্ড কোনো কিছু থেকে থাকলে, লাইক মৎস্য ঘেরের যে নীতিমালা, সেই অনুযায়ী এটাকে ব্যবস্থা নিলে ইনশাল্লাহ লোকাল জলাবদ্ধতাও দূর হবে বলে আশা করছি। সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বেদনা নদীর পানির লেভেলটা আমার এই জলাবদ্ধ পানির চেয়ে প্রায় 3 থেকে 4 ফুট, অবস্থান ভেদে যেমন বিধানপতি প্রায় 5 ফুট উঁচু। এই পানিটা মানে সরছে না, যার ফলে কিন্তু আমার এই যে ভিতরের পানিটা আমি করতে পারছি না, পাটা কেটে বা কোনো জায়গায় একদম কেটে দিয়েই আমরা চেষ্টা করছি। স্থানীয়দের অভিযোগ, নদীর প্রবাহ সৃষ্টি এবং জলাবদ্ধতা দূরীকরণে 2021 সালে 110 কোটি টাকা ব্যয়ে বেতনা নদী পুনঃখনন কার্যক্রম শুরু হলেও তা এখনও শেষ হয়নি। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। দেশের উত্তর মধ্যাঞ্চলে বন্যায় নেত্রকোনার অবস্থা অপরিবর্তিত। ময়মনসিংহের ফুলপুরে অবনতি, দুর্গত এলাকায় বাড়ছে পানিবন্দী মানুষের দুর্ভোগ। দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত। উৎসব নির্বিঘ্ন করতে সবার সহযোগিতার আহ্বান। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সালমান, দীপুমণি, ইনু, মেনন, পলক বিভিন্ন মেয়াদে রিমান্ডে। বিচারের জন্য দ্রুত ট্রাইব্যুনাল ভবন সংস্কারের তাগিদ। বিশ্বের প্রভাবশালী মুসলিমের শীর্ষ 50-এ ডক্টর ইউনুস দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের তালিকায় দরিদ্রদের ব্যাংকার বলে উল্লেখ। সুন্দরবনে বাঘ বেড়েছে 11টি। 2023-2024 সালের বাঘ জরিপের ফল প্রকাশ করে বাঘ সংরক্ষণে পর্যটনকে নিয়মের মধ্যে আনার আহ্বান। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে চুয়াডাঙ্গায় প্রকৃতি ও জীবন ক্লাবে বৃক্ষরোপণ। সবুজ দেশ গড়ে তোলার কার্যক্রমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।